আজ আমার জীবনের বিশেষ একটি দিন। দীর্ঘ বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। নানান কথা ভাবতে ভাবতে বাসর ঘরে ঢুকতেই দেখি রিমি খুব সুন্দর করে বউ সেজে অপেক্ষা করছে আমার জন্য। ভাবতে কেমন জানি লাগে। ইস, কতগুলো বছর ধরে অপেক্ষা করছি এই রাতের জন্য। এক পা দুপা করে এগিয়ে গিয়ে বসলাম রিমির পাশে। মেয়েটা আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। নিজের মনকে নিজেই বোঝালাম, হয়তো এই প্রথম একটা পুরুষের সাথে রাত কাটাবে, তাই হয়তো একটু লজ্জা পাচ্ছে। সমস্যা নেই, আমি মানিয়ে নিব। রিমিকে একটু স্পর্শ করতে সে করুণ সুরে বলতে লাগলো, দয়া করুন, আপনি আমাকে একটু দয়া করুন, আমাকে স্পর্শ করবেন না প্লিজ, আমার না খুব খারাপ লাগছে। রিমির কথা শুনে আমার মাথাটা গরম হয়ে যায়। মেয়েটা কি পাগল হয়েছে নাকি যে তার স্বামীকে স্পর্শ করতে দেয় না শরীর, কিন্তু বাসর রাত বলে এই রাত কি আর ফিরে আসবে বারবার? এসব তুমি কি বলছো? তোমাকে স্পর্শ করব না মানে? তোমার কি মাথা খারাপ হয়েছে? তুমি আমার বউ, আমি তোমার বর। আমরা দুজন দুজনার, তাই কোনো কথা নয়। চুপ করে শুয়ে থাকো। তা ঠিক, কিন্তু আমি একদম প্রস্তুত নই আপনাকে একটু সুখ দেবার জন্য। কে শোনে কার কথা? মাথা থেকে রিমির কাপড় সরিয়ে দিলাম, তারপর রিমিকে শুইয়ে দিলাম। মন ভরে আদর করতে লাগলাম। রিমি কিছুটা ব্যথায় ছটফট করতে লাগলো। আমি ভাবলাম সে মনে হয় খুশিতে এমনটা করছে। কয়েক মিনিট পরে রিমিকে ছেড়ে দিয়ে বললাম, যাও, এবার তুমি ঘুমাতে পারো। রিমি আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু বলার মতো হয়তো কিছুই তার জানা নেই। রিমি অসহ্য কিছু ব্যথা নিয়ে অন্যদিকে ফিরে শুয়ে আছে। আমি উঠে লাইটটা জ্বালালাম, দেখি বন্ধুরা যা বলছে তা সত্যি কিনা। আমার বন্ধুরা আমাকে বলেছিল, বাসরাতে যদি রক্তপাত হয় তাহলে বুঝবি তোর বউ বিয়ের কুমারী ছিল, আর যদি না হয় তাহলে মনে করবি তোর বউয়ের আগে কাউকে তার দেহ দান করেছিল। বন্ধুদের দেওয়া উপদেশটা আমার মনে আছে, তাই আমিও এখন দেখব আমার বউ বিয়ের আগে কি কুমারী ছিল, নাকি একটা অসত্যি মেয়েকে বিয়ে করেছি। আমি বিছানা খুব ভালো করে দেখতে লাগলাম, কিন্তু কোথাও এক ফোঁটা রক্ত দেখতে পাচ্ছি না। এই, তুমি এদিকে সরে বসো। রিমি কোনো কথা না বলে সরে বসলো। তারপর আমি আবারও খুব ভালো করে দেখতে লাগলাম, কিন্তু শেষ ফল 0-0। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যখনই মনে হয় আমি একটা অসতী মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছি। রিমি কান্না কান্না কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হলো, আপনি কি খুঁজেন এতক্ষণ ধরে এই বিছানায়? হাত মুখ ঘেমে গেছে আমার। তারপরও রিমিকে বুঝতে দেইনি বাসায় আত্মীয় স্বজনে ভরা, তাই আজ আর কিছু বললাম না। রিমি শুয়ে পড়ল, আমিও লাইট বন্ধ করে দিয়ে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতে মনে হাজারো প্রশ্ন। শেষমেশ একটা নষ্টা মেয়েকে বিয়ে করলাম, কিন্তু আমি তো কখনো কোনো মেয়ের জীবন আর দেহ নিয়ে খেলিনি। তবে আমার কপালে কেন একটা অসতী মেয়ে জুটল। কিন্তু রিমির একটা দিক আমাকে খুব ভাবাচ্ছে। রিমি এখনো ব্যথায় ছটফট করে, নাকি সবই তার মিথ্যে অভিনয়? সব কিছু বুঝতে পেরে সে এমনটা করছে। এখন বুঝতে পারছি বাসর রাতে তাকে স্পর্শ করতে কেন সে নিষেধ করেছে। না, এই অসতী মেয়ের সাথে আমি কখনো সংসার করতে পারবো না। যে মেয়ে বিয়ের আগে নিজেকে অন্যের জন্য উন্মুক্ত করে দেয়, সে আর যাই হোক কারো বউ হতে পারে না। ঘুমানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘুমাতে পারিনি। মনে হাজারো প্রশ্ন নিয়ে সকাল হলো। কখন যে চোখে একটু ঘুম আসলো বুঝতে পারিনি। রিমি আমার আগে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে আমাকে ডাকতে লাগলো। এই যে শুনছেন, এই যে। রিমির ডাক শুনে ঘুম ভাঙল। চোখ মেলতে দেখি রিমি আমার হাত ধরে আমাকে ডাকতে লাগলো, এই শোনো, তুমি আমাকে একদম স্পর্শ করবে না। রিমি একটু মজা করে বলতে লাগলো। বাহ, ভালো তো। কাল রাতে যদি শরীর চেটে খেয়েছেন, এখন সে মেয়েটাকে বলছেন স্পর্শ না করতে। আপনি তো খুব মজার মানুষ। এই শোনো, যা বলছি সত্যি বলছি, কান খুলে শুনে রাখো। তুমি আজ থেকে আমার কাছে আসার একদম চেষ্টা করবে না। এইসব আপনি কি বলছেন? মাত্র কয়েক ঘন্টা হলো এসেছি এ বাড়িতে। একটা রাত আপনার সাথে কাটিয়েছি, এর মধ্যে আমি এমন কি করলাম যার জন্য আপনার এমন সিদ্ধান্ত? তুমি কিছু করনি, করেছে তোমার ওই সুন্দর রূপে। তুমি কোনো দোষ নেই, দোষ হলো তোমার ওই অসত্যি শরীরে।
যা আমার আগে কেউ উপভোগ করেছে মন ভরে। ছি, এইসব আপনি কি বলেন? আপনার কি মুখে একটুও বাদলো না কারো সম্পর্কে না জেনে এমন মিথ্যা অপবাদ দিতে, তার উপর আবার নিজের বউকে? আপনি যদি আমার স্বামী না হয়ে অন্য কোনো পরপুরুষ হতেন তাহলে পায়ের জুতো খুলে আপনার মুখে মারতাম। কি যত বড় মুখ নয় তত বড় কথা। রিমির চুলের মুঠি ধরে একটা চড় মেরে বিছানায় ফেলে দিয়ে বললাম, অসতী নষ্টা মেয়ে, আর কখনো আমার সামনে আসবি না, তোকে আমার একদম সহ্য হয় না। রিমি একটা বালিশ জড়িয়ে কান্না করছে। আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, পুরো শরীর ঘেমে গেছে। বন্ধুরা দেখে জানতে চাইলো, কিরে শালা, বিয়ে করে বউ পেয়ে আমাদের তো ভুলে গেলি। অন্য আরেকটা বলে উঠল, কিরে দোস্ত, কিরে দোস্ত, বাসর রাত কেমন কাটলো? যা যা বলেছি তার কোনো প্রমাণ পেয়েছিস? আমি একটু হতাশ হয়ে বললাম, না বন্ধুরা। সবাই কেমন জানি নিস্তব্ধ হয়ে গেল। হঠাৎ একজন বলে উঠল, বিয়ে যখন করে ফেললি তখন আর কি করা, সংসার তো করতেই হবে। হয়তো আমরা যা ভাবছি তা ভুলও হতে পারে। যা, বাসায় ফিরে যা। হ্যাঁ, ও ঠিকই বলেছে। যা বাসায় ফিরে যা, দেখবি সব ঠিক হয়ে যাবে একদিন। অন্য আরেকজন বন্ধু বলে উঠল, তোরা যা বুঝিস না তা নিয়ে কথা বলবি না। এমন বউ নিয়ে সংসার না করলে কি হয়? উফ, তোরা থাম তো, আমাকে তো পাগল করে দিলি। ধ্যাত ওদের। ওখান থেকে চলে আসলাম। বাসায় যেতে মন চায় না। কার কাছে যাব আর কিসের টানে যাব? তারপরও বাসায় চললাম। বাসায় গিয়ে দেখি রিমি নেই, হয়তো চলে গেছে। যাক, ভালোই হলো, গেলেই তো বাঁচি। আমি এমন মেয়ের সাথে ঘর করার চাইতে একা থাকাই ভালো। তারপরও সব ভালো করে আবার দেখতে লাগলাম, না কোথাও পেলাম না। মনে হয় সত্যি সত্যি চলে গেছে। উফ, একবার ছাদে গিয়ে দেখতে হয়। ছাদে গিয়ে দেখি রিমি কার সাথে কথা বলছে। কিন্তু কে সে? ছেলে নাকি মেয়ে? আচ্ছা, যদি ছেলে হয় তবে এটা সেই ছেলে নয় তো, আর যার সাথে রিমি না কি বলে একটু শুনে দেখি। প্লিজ, আমি আর পারছি না। আমাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাও। এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এক রাতে। কি ব্যাপার, রিমি এসব কাকে বলছে আর কাছে যেতে চাইছে? সে মানুষটাকে আমাকে খুঁজে বের করতেই হবে। একটু পরে দেখি ফিসফিস করে কি বলে রিমি ফোনটা রেখে দিল। আমিও তাড়াহুড়ো করে নিচে চলে আসলাম। এসে বসে রইলাম। নুপুরের শব্দ পেয়ে বুঝতে পারছি রিমিও নিচে আসতেছে। নিচে নামতেই, নাগরটাকে মানে? যার সাথে এতক্ষণ পিড়িতের কথা বলছো সে মানুষটার কথা বলতেছি। কই না তো, আমি কারোর সাথে কথা বলিনি। আমি রিমির চুল ধরে রাগী গলায় বলতে লাগলাম, এই তোমার কি মনে হয় আমি অন্ধ, কানে শুনতে পাই না? বলো, এতক্ষণ কার সাথে কথা বলতেছিস আর কাছে যেতে চাইছিস? ছাড়ুন বলছি। আমার ভাইয়ের সাথে কথা বল। ভাই নাকি পীড়িতের নাগর সেটা আমি তোর সব কথা শুনে বুঝেছি। তুই মুক্তি চেয়েছিস আমার থেকে, তাই না? যা, চলে যা, তোকে আমি মুক্তি দিয়ে দিলাম। বেরিয়ে যাবার দরজা খুলেই আছে, তবে ঢুকবার দরজা বন্ধ হয়ে যাবে চিরতরে। এই কথা বলতেই, হ্যাঁ, তাই করব। চলে যাব এই সংসার ছেড়ে। চাই না আমার এমন স্বামী, চাই না আমার এমন ঘর। তুমি মানুষ নয়, তুমি পশু। রিমির মুখে যা আসে তাই বলে চিৎকার করতে লাগলো। করুক, তাতে কি, কে শুনবে তার কথা? চুপ করে বসে রইলাম। রিমি দেখি ব্যাগ গুছিয়ে যাচ্ছে। মনে হয় সত্যি সত্যি চলে যাবে। যাক, ও গেলে আমি বাঁচি। চোখের জল মুছতে মুছতে মেয়েটা সব গুছিয়ে নিল। ততক্ষণে আমি ছাদে গিয়ে বসে রইলাম। ছাদে বসে দেখতে লাগলাম রিমি যাচ্ছে নাকি। অনেকক্ষণ ধরে বসে রইলাম, ঘর দেখে তো দেখি কেউ বের হয় না। ঘটনা কি? রিমি কি যাবে না? বুঝেছি, কষ্টের বোঝাটা আরো বাড়াতে হবে। একটু পরে আবার নিচে নেমে আসলাম ফুপিয়ে 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 কাঁদছে রিমি। আমি কোনো কিছু না বলে আবার বেরিয়ে পড়লাম। মন বসে না কোনোখানে, না বাসায় না দোকানে। বন্ধুদের সাথে আড্ডা দিতে মন চায় না। ওরা সবসময় আমার দিকে আঙুল ইশারা করে এটাই বোঝাতে চায় তোর বউ অসত্যি। নিজের বউয়ের সম্পর্কে এমন কথা শুনতে কার কাছেই বা ভালো লাগে? টং দোকানে গিয়ে একটা চা খেলাম আর একটার পর একটা সিগারেট টানতে লাগলাম। কি ভাই, একটার পর একটা জ্বালালে তো তুমি নিজে জ্বলে যাবে। আমি কি করে এই দোকানদারকে বোঝাবো? তুমি তো শুধু আমার মুখের ভিতর সিগারেটের আগুনটা দেখলে, মনের ভিতর যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেটা নয়। কি ভাই, কি ভাবো? যাও, অনেক বেলা হয়েছে, খেতে যাও, বউ অপেক্ষা করছে খাবার নিয়ে। আমি মনে মনে বলি, খাবার তো পরের কথা। আচ্ছা, তার সাথে যা করেছি তাকে এক গ্লাস পানি পাই কিনা সন্দেহ আছে।
ঘড়ির দিকে তাকিয়ে দেখি সত্যি অনেক বেলা হয়েছে। যাই, বাসায় ফিরে যাই। বাসায় ঢুকতে দেখি রিমি খাওয়ার টেবিলে বসে আছে, কিন্তু দেখে মনে হয় মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আমি কিছু না বলে রুমে চলে গেলাম। গোসলটা করে শুয়ে রইলাম। কিছুক্ষণ পরে রিমি এসে বলল, কখন আসলেন আপনি? চলুন খেতে যাবেন, টেবিলে খাবার দেওয়া আছে। তুমি কি করে ভাবলে তোমার হাতের রান্না খেয়ে আমি পেট ভরাবো? যাও এখান থেকে। আমার প্রতি এত খেয়াল যত্ন না রাখলেও চলবে। আচ্ছা, আপনি কি চান? কেন এমন করছেন আমার সাথে? আমি তো কোনো ক্ষতি করিনি আপনার। বাহ বাহ বাহ, নষ্ট একটা শরীর নিয়ে অন্যের বউ হওয়া, এটা কি কোনো ভালো কাজ? কেন বিয়ের আগে যাকে সব দিলে তাকে রেখে আমার জীবনে কেন আসলে? কেন আমার জীবনটা নষ্ট করলে? আমিও তো তোমার কোনো ক্ষতি করিনি। চুপ করুন, চুপ করুন। আমি আর শুনতে চাচ্ছি না, আমি আর শুনতে পাচ্ছি না আপনার কথা। মানুষ খারাপ হয় জানা ছিল, তবে এতটা নোংরা মনের হয় তা জানা ছিল না। আপনি কারো স্বামী হবারই যোগ্য নয়। আপনার মনে ভালোবাসা নেই, আছে শুধু সন্দেহ আর নোংরামি। এই 2 দিনে আপনাকে আমার চেনা হয়ে গেছে। ছি, ভাবতে আমার ঘৃণা হয় আপনার মতো মুখোশধারী অমানুষ আমার স্বামী। কি তুই আমাকে অমানুষ বললি? তোকে অনেক সহ্য করেছে আর না। রিমিকে বেল্ট দিয়ে কয়েকটা দিলাম। বিছানায় পড়ে পড়ে কাঁদতে লাগলো মেয়েটা। এই চুপ থাক, একদম চুপ, কোনো আওয়াজ করবি না। যদি করিস তাহলে মেরে ফেলবো তোকে। রিমির মুখ চেপে ধরে রইলাম। রিমি শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এমন সময় ছেড়ে দিলাম। রিমি খুব বড় করে শ্বাস নিতে লাগলো। যদি আজকের এই কথাগুলো কাউকে বলছিস তাহলে স্বামীর সংসার তোর কপালে নেই, যা ভাগ এখান থেকে। রিমির কান্না যেন আর থামার নয়, কেঁদে গেল কেঁদে গেল। উফ, অসহ্য জোর করে টেনে হেঁচড়ে রিমিকে ঘর থেকে বের করে দিলাম। দরজাটা লাগিয়ে দিলাম আর বললাম, এখন থেকে তুই এই ঘরে বন্দি থাকবি। যখন আমি চাইবো তখনই তোর আলোর দেখা পাবি। খাওয়া দাওয়া, ঘুম সবকিছু আজ থেকে এই ঘরে করতে হবে বলে নিজের ঘরে এসে শুয়ে রইলাম। একটু পরে এক বন্ধু ফোন দিল। কিরে দোস্ত, চলবে নাকি? যা বলার খুলে বল। আরে দোস্ত, রাগ করিস কেন? তোর জন্য একটা মেয়ের ব্যবস্থা করেছি। আমি জানি তোর মনে অনেক দুঃখ কষ্ট, বন্ধু হয়ে আমরা কি তা সহ্য করতে পারি? তাই তোর জন্য আমাদের তরফ থেকে ছোট্ট এই উপহার। সারা রাত মজা নিতে পারবি। আর মেয়েটাও কিন্তু হেব্বি সুন্দরী। ঠিক আছে, পাঠিয়ে দিস। কিন্তু দোস্ত, তোর অসত্যি বউটা যদি কিছু বলে? আরে ধুর, ও কি বলবে? আমি কি কথায় চলি নাকি? তোকে ওইসব ভাবতে হবে না। আমি রিমিকে বন্দি করে রাখছি ঘরে। বলিস কি দোস্ত, জব্বর খবর শোনালি তো। তাহলে তো আর কোনো কথাই নেই। মেয়েটাকে আমি তোর কাছে সময় মতো পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে দিলাম। রিমিরও কান্না আর কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। গিয়ে একবার দেখবো নাকি? না থাক, এত পীড়িত দেখাতে পারবো না। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো। নিজেই নিজের জন্য 1 কাপ চা বানালাম, চা খাচ্ছি আর টিভি দেখি। রিমির কথা মাথায় নেই আমার। একটু পরে দরজা কে যেন ঠকঠক আওয়াজ করলো। বুঝতে পারছি কে হতে পারে, তাই দেরি না করে দরজা খুললাম। দরজা খুলতেই নীলা বলে উঠল, আপনি ধ্রুব? নীলা আমার নাম শুনতে পেয়ে জড়িয়ে ধরে। একটা চুমু খেয়ে বলল, আমাকে চিনতে পারলেন না? আমি সেই মেয়েটা যাকে আপনার বন্ধু পাঠিয়েছে আজ রাতের সঙ্গী করে আপনাকে একটু সুখ দেওয়ার জন্য। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসুন, ভিতরে আসুন। বলবো আর কি বলার আগে মেয়েটা ঢুকে পড়েছে। আপনি বসুন, আমি আসতেছি। এই শোনো, আপনি আপনি করে কাকে বলছো? এখন থেকে আমরা 2 জন ফ্রেন্ড, তাই আপনি নয় তুমি করে বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি আসতেছি। এখন আবার কোথায় যাচ্ছ? এত বড় বাড়িতে আমার ভয় করবে। আরে ভয় পাওয়ার কি আছে? তুমি 1 মিনিট বসো, আমি আসতেছি। ওকে সোনা, তাড়াতাড়ি আসবে কিন্তু। একটু আড়ালে গিয়ে বন্ধুটাকে একটা কল দিলাম। কিরে দোস্ত, যে মেয়েটাকে পাঠাইলি তার নাম কি নীলা? হ্যাঁ, কি হয়েছে? কোনো সমস্যা? না, সবকিছু ঠিক আছে, এইমাত্র আসলো। তাহলে আর দেরি করিস না, যা দারুণ ভাবে উপভোগ কর আজকের রাতটা। এখন রাখি রে দোস্ত। ফোনটা রেখে নিচে নেমে আসলাম। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে কেন? বসো। আমি তোমার অপেক্ষায় আছি জানো। আসো, 2 জনে একসাথে বসে গল্প করি, যদি তোমার কোনো সমস্যা না থাকে।
সমস্যা কিসের? সমস্যা? আসো বসো, চা খাবে? চা করে নিয়ে আসি। হলে ভালোই হয়। 2 কাপ চা বানিয়ে এনে খেতে খেতে দুজন পরিচিত হলাম। চা খাওয়া শেষ। চলো এবার উঠি, অনেক তো গল্প হলো। চলো। আমি না চাইলেও নীলা আমার হাত ধরে হাঁটতে লাগলো। রুমে গিয়ে নীলা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় শুইয়ে দিল। নীলা একে একে তার সব কিছু। নীলার শরীরে আর তেমন কিছু নেই। দুজনে শুয়ে রইলাম এক চাদরের তলে। নীলা আমাকে একটু আদর করতে যাবে, ঠিক তখনই কানে এলো রিমির গুনগুন শব্দ। আর তখনই আমার মনে পড়ল রিমির কথা। এই শব্দটা কার? কোত্থেকে আসতেছে? নীলাকে সরিয়ে দিয়ে কোনো কিছু না বলে রিমির কাছে গেলাম। দরজাটা খুলে ভিতরে গেলাম। আমার পিছু পিছু নীলাও আসলো। রিমির সারা শরীর কালো দাগ হয়ে আছে। জানো এই মেয়েটা কে? একটা অসতী মেয়ে, বউ নামের চাকরানি। আমি রিমির চুল ধরে, এই তোর জন্য কি একটু শান্তিতে ঘুমাতেও পারবো না? এমন করছিস কেন রে? এই রাত দুপুরে রিমি করুণ সুরে বলতে লাগলো। আমাকে একটু পানি দিবেন, খুব তৃষ্ণা পেয়েছে। কি আর করা, নীলাকে বললাম একটু পানি আনতে। রিমিকে পানি দিয়ে বললাম, শোন, একটু চিৎকার চেঁচামেচি করবি না। আমি ঘুমাতে গেলাম, তোর জন্য যেন আমাদের ঘুম নষ্ট না হয়, মনে থাকে যেন। রিমি অনেক চেষ্টা করছে চোখ দুটো মেলতে, কিন্তু পারছে না। শেষমেশ চলে এলাম। যখন দরজা লাগাতে যাব তখনই নীলা বলে উঠল, ওয়াও, এটা তো খুব ভালো বুদ্ধি। আমি তো এমনটা ভেবে দেখিনি। মা, এত ভালো একটা বুদ্ধি দেবার জন্য। আবার ভিতরে ঢুকে রিমিকে বললাম, এই শোন, এভাবে শুয়ে থাকলে হবে না। এই বাড়িতে থাকতে হলে কাজ করে থাকতে হবে, কাজ করে খেতে হবে। আমাদের যখন যা লাগবে তাই দিবি, আর ও যা বলবে তাই করবি, শুনেছিস? রিমি হয়তো ভাবতে পারেনি তার স্বামীর সংসারটা এমন হবে। তার জীবনে নেমে আসবে কালো আধার। দরজাটা খোলা রাখলাম। নীলাকে নিয়ে ঘরে গেলাম। না, তুমি ঘুমাও, আমি আসতেছি। না, কোথাও না। নীলা যতটা আমাকে কাছে নিতে চায়, ঠিক ততটা তার থেকে বেশি অন্য কিছু যেন আমাকে পিছে নিয়ে যায়। নীলা একটু জোর করে আমাকে। নীলা এমনভাবে বলছে মনে হয় আমি তার স্বামী। তবে মেয়েটা খুব গুণমতী। কিভাবে একটা মানুষের যত্ন নিতে হয় সেটা খুব ভালো করে জানে। বললাম না ঘুম আসছে না, তুমি ঘুমাও, তোমার মাথায় হাত বুলিয়ে। একটা মেয়ের আদর সোহাগের কাছে সব কিছু হার মানে। আমাকেও হার মানতে হলো। বালিশে মাথাটা লাগালাম। নীলা হাত বুলাতে লাগলো। ভালোই আরাম পাচ্ছি। ইস, নীলার মতো যদি একটা মেয়েকে বউ করে পেতাম। কখন যে নীলার আলতো ছোঁয়ায় ঘুমিয়ে পড়লাম বুঝতে পারিনি। সকাল হয়ে এলো। রিমিকে ডাকতে লাগলাম শুয়ে থেকে। রিমি, এই রিমি। জবাব দেওয়ার মতো শক্তি রিমির কাছে নেই। রিমি ঘরে ঢুকে আঁচল দিয়ে নিজের মুখ লুকিয়ে চলে যেতে লাগলো। এই, কোথায় যাচ্ছিস? আর এইভাবে নিজের চেহারা লুকিয়ে রাখছিস কেন? রিমি খুব আস্তে আস্তে বলতে লাগলো। আমার চরিত্রবান স্বামীর চরিত্র দেখে লজ্জায় আর থাকতে না পেরে নিজের চেহারা নিজেই নিজের শাড়ির আঁচলে লুকালাম। বাহ, এই বুঝি আমার চরিত্রবান স্বামী। কি? যত বড় মুখ নয় তত বড়। রিমির চুলের মুঠি ধরে বলল, যা, ঘরটা ঝাড়ু দিয়ে আমাদের জন্য নাস্তা বানা। রিমি আমার দিকে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি হয়তো তার হয়ে নীলাকে কিছু বলবো। এই, কি ভাবছিস মূর্তির মতো দাঁড়িয়ে থেকে? নীলা কি বলছে শুনতে পাসনি? রিমি নিরুপায় তাই কিছু না বলে ঘর ঝাড়ু দিতে লাগলো। ঘর ঝাড়ু দেয়া শেষ। কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা এখান থেকে। রিমি বের হয়ে যাচ্ছে। এমন সময় নীলা, এই শোন, আমার অনুমতি ছাড়া যখন তখন হুট করে ঘরে ঢুকবি না, মনে থাকে জানো। মাথা নিচু করে সবকিছু সহ্য করে রিমি চলে গেল। নীলা দরজাটা বন্ধ করে দিল। আমি আর নীলা আবারও দুজনে শুয়ে রইলাম। একটু পরে রিমির দরজার পাশে এসে আওয়াজ দিল, কে? আমি আপনাদের কাজের মেয়ে, নাস্তা বানানো শেষ, সাহেবকে নিয়ে খেতে আসেন। রিমির মুখে কাজের মেয়ে আর সাহেব ডাকটা শুনে কেমন জানি লাগলো। তুই যা, আমরা আসতেছি। চলো সোনা, নাস্তা হয়ে গেছে, খেয়ে আসি। চলো। নীলা আর আমি দুজনে খেতে বসলাম। কি ব্যাপার, তুমি এখনো এখানে কি করো? নাকি হিংসে হচ্ছে আমাদের এমন সম্পর্ক দেখে? হিংসে কাকে করব আর কেন করব? আমার আদর্শবান স্বামী তো আর আমায় রেখে 2 টাকা একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে না। নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো, দেখো জানো, তোমার সামনে এই কাজের মেয়েটা আমাকে কি বলছে,
আমাকে এখানে এনে এভাবে বউকে দিয়ে অপমান না করলেও পারতে। নীলার কান্না দেখে আমার মাথাটা খারাপ হয়ে যায়, তাই রিমিকে একটা চড় মেরে বললাম, ক্ষমা চাও ওর থেকে। কখনোই না। ওর মতো 2 টাকা দামের একটা নষ্ট মেয়ের কাছে আমি কখনোই মাথা নত করব না। কাকে তুই নষ্টা বলছিস? নীলাকে? হা হা হা। আরে নষ্টা তো তুই বিয়ের আগে নিজের শরীর অন্যদের বিলিয়ে দিয়েছিস। সরি বল, নয়তো তোকে এই বাড়ি থেকে বের করে দিব। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ভয়ে রিমি নীলাকে সরি বলতে বাধ্য হলো। খাওয়া শেষ করে আমি আর নীলা উঠে গেলাম, কিন্তু রিমি বুক ভাসায় চোখের জলে, কিন্তু তা হয়তো আমার চোখে পড়ে না। তুমি কি এখন চলে যাবে? কেন? না এমনি, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। বেরিয়ে যাব এমন সময় নীলা রিমিকে বলে, এই শোনো, আমার জানুকে তোমার কাছে রেখে যাচ্ছি, খুব ভালো করে খেয়াল যত্ন নিবে। আর হ্যাঁ, যখন তখন ওর কাছে গিয়ে ওকে বিরক্ত করবে না। চলো জানু। নীলাকে একটু এগিয়ে দিয়ে একটা রিকশায় উঠিয়ে দিলাম, সাথে কিছু টাকাও দিলাম, আর বললাম সময় হলে যেন রাতে আসে। নীলা চলে যাচ্ছে। আমি আবার বাসায় ফিরলাম। একটা সিগারেট টানতে টানতে এসে দেখি রিমি কাঁদছে। এত কাজ পড়ে আছে আর তুই এখনো বসে বসে কাঁদতেছিস? বলি, এসব কাজ করার জন্য কি বিয়ে আমাকে আরেকটা করতে হবে নাকি? খবরদার, আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। আপনার নষ্টা, বাজে একটা মুখোশধারী একটা অমানুষ। আমি চাই না আপনার ছোঁয়ায় আমি অসত্যি হই। কি বললি? আমি নষ্টা, অমানুষ? তোকে আজ আমি... কি মারবেন? মারুন। রিমি তার দেহে জড়িয়ে থাকা শাড়িটা ফেলে দিয়ে বলল। রিমির কাপড় সরাতে তার সারা শরীরে ক্ষত বিক্ষত দাগগুলো আমার চোখে পড়ল। ইস, কি বাজেভাবে তাকে মারলাম। কিছুই বলিনি, মাথা নিচু করে চলে আসলাম। রুমে ঢুকে ডাক্তার চাচাকে ফোন দিব ভাবছি, কিন্তু ডাক্তার চাচা তো আমার পরিচিত, তাই তাকে আনা যাবে না। তাই রিমিকে সাথে করে অন্য কোনো হাসপাতালে নিয়ে যাব ভাবছি। এই শোন, কাপড়টা বদলে নাও। এত কিছু বলার আর জানার তোমার দরকার নেই, যা বলছি তাই করো। বাসার সামনে একটা সিএনজি ডেকে আনলাম। কি তোমার হলো? রিমি বেরিয়ে আসলো। আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? জমায়ের বাড়ি, কথা না বলে চুপ করে থাকো। রিমিকে উঠিয়ে দিয়ে আমিও উঠলাম। রিমি বড্ড দুর্বল, তাই আমাকে ধরে বসলো। উফ, জ্বরে রিমির শরীর পুড়ে যাচ্ছে। দেখতে দেখতে হাসপাতালে চলে এলাম। একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। কি হয়েছে আপনার? কিছু না বলে রিমির শাড়িটা সরিয়ে দেখালাম। ইস, কি করে হলো এমন অবস্থা? নিশ্চয়ই যৌতুকের টাকার জন্য এমন করে পিটিয়েছে অমানুষটা। রিমি কিছু বলার সাহস পাইনি, তাই চুপ করে রইল। আপনি ওনার কি হন? এত কিছু জেনে আপনি কি করবেন? চিকিৎসা করার আছে, চিকিৎসা করুন। ম্যাম হয়তো বুঝতে পারছে এখন আমি রিমির কি হই। রিমিকে দেখে শুনে কিছু ঔষধ আর একটা মলম দিল। তারপর ওখান থেকে ফিরে এলাম। বাসায় এসে বললাম ঔষধ খেয়ে একটু বিশ্রাম নিতে। আমি আমার ঘরে এসে শুয়ে রইলাম। অনেক বেলা হয়ে গেছে। আমি বা খাবো কি, আর রিমি বা কি খেয়ে ওষুধ খাবে? রান্না তো কিছুই হয়নি। কি আর করব, বারবার দোকানে যেতে মন চায় না, তাই কোনো রকম 4-5টা রুটি বানিয়ে নিলাম। 3টা রিমির জন্য নিয়ে গেলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে, আসতে পারি? রিমি খুব কষ্ট করে সাড়া দিল। আসুন। ভিতরে ঢুকতেই আমি, এসব কি? রুটি, এগুলো খেয়ে ওষুধ খেয়ে নাও। খালি পেটে ওষুধ খেয়ে তো কোনো লাভ নেই। তুমি খাও, আমি যাচ্ছি। চলে এলাম, নয়তো মেয়েটা খাবে না। আমি আমার ঘরে এসে খেতে লাগলাম। হঠাৎ রিমি, এই কি, তুমি এখানে কেন আসলে? তোমাকে না বললাম খেয়ে বিশ্রাম নিতে? আমাকে ক্ষমা করবেন সাহেব, আজ আমার জন্য আপনাকে না খেয়ে থাকতে হলো। নীলা আপু শুনতে পেলে খুব রাগ করবে। আমি কি বলবো বুঝতেছি না। ভরসা দিব নাকি শাসন করব? ঠিক আছে ঠিক আছে, যাও তুমি। রিমি চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিয়ে বললাম, এই যে শোনো, এইটুকু করছি বলে ভেবো না আমি তোমাকে মেনে নিয়েছি, তোমাকে ভালোবেসেছি। আজ তোমার জন্য যা করছি তা কোনো চাকর বাকর হলেও করতাম। আর শোনো, রাতে নীলা আসবে শরীর খারাপের অজুহাত ধরে, আবার রাতেও না খাইয়ে রেখো না। না সাহেব, আপনাকে ভাবতে হবে না, আমি রাতের জন্য ঠিকই রান্না করে নিব। মনে থাকে যেন। ও সারাটা দিন খুব বাজেভাবে কাটছে, এখন একটু না ঘুমালেই নয়। শুয়ে রইলাম কিছুক্ষণ। নীলার ফোন। বাবু খেয়েছো? কি করো এখন? কিছু না। তুমি সন্ধ্যায় আসবে তো? তুমি এসে আমায় নিয়ে যাও,
তাহলে যাব, নয়তো না। আচ্ছা ঠিক আছে, আমি পরে এসে নিয়ে আসবো। উম, এখন রাখি, দেখা হবে বিকেলে। আচ্ছা, টাটা। ফোনটা রেখে চোখটা বন্ধ করলাম। কিছুক্ষণ ঘুমানোর পর চোখ খুললাম। ইস, অনেক দেরি হয়ে গেছে। যাই, নীলাকে এবার নিয়ে আসি। রিমিকে একবার বলে যাই। হঠাৎ করে রিমির ঘরে যেতে দেখি মেয়েটা অনেক চেষ্টা করতেছে তার পিঠে মলম লাগানোর জন্য। অনেক চেষ্টা করেও না দেখতে পেয়ে লাগাতে পারেনি আমাকে দেখে। এ কি আপনি? কিছু লাগবে? মানে না, কিছু না, আমি একটু বাইরে যাচ্ছি, তাই বলতে এলাম। ও আচ্ছা, যান। নিজের অজান্তে হেসে দিলাম। হাসেন কেন? এভাবে কেউ মলম লাগায়? ক্ষত জায়গা দেখে ভালো জায়গা। আমার তো আপন কেউ নেই যে আমায় ভালোভাবে লাগিয়ে দিবে। দাও, এদিকে দাও, আমি লাগিয়ে দিচ্ছি। মলমটা নিয়ে লাগিয়ে দিলাম। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি আসি। নীলা আপুকে বুঝি আনতে যাবেন? কোনো সমস্যা আছে তোমার? আকাশের বুকে চাঁদ আর মেঘ দুটো থাকবে। মেঘ এসে যদি চাঁদকে আড়াল করে রাখে, তাহলে আকাশের কি করার থাকে? মানে? কিছু না, যান আপনি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। যেতে যেতে ভাবতে লাগলাম রিমির কথার মানেটা কি। না, মাথায় কিছুই আসছে না। নীলার বাসার সামনে গিয়ে নীলাকে ফোন দিলাম। কই তুমি? তুমি কোথায়? এত দেরি করছো কেন আসতে? তোমার বাসার সামনে। ও, একটু দাঁড়াও, আমি আসতেছি। কিছুক্ষণ পর নীলা আসলো। চলো। কোথায় যাবে? তোমার বাসায়। কাল তো ওই মেয়েটার জন্য কিছুই হলো না। আচ্ছা চলো। নীলাকে নিয়ে বাসার পথ ধরলাম। আচ্ছা, তুমি এমন কেন? কেমন? সবসময় মনমরা হয়ে থাকো। তোমার এভাবে থাকাটা না আমাকে ভীষণ কষ্ট দেয়। কই না তো, আমি তো সবসময় হাসি মুখে থাকি। থাক, আমায় আর বোঝাতে হবে না। কতটা সুখে আছো দেখতে পাচ্ছি। কেউ জানুক আর না জানুক, ওই অসতী মেয়েটাই তুমি কতটা কষ্টে আছো। আমি চুপ করে রইলাম। কি হলো, কথা বলো। ও হ্যাঁ, তুমি ঠিকই বলছো। দেখতে দেখতে বাসায় চলে এলাম। ভিতরে ঢুকে নীলা। বাসায় কেউ নেই আছে। রিমি, রিমি, এই রিমি। আহা, রিমিকে আবার কেন ডাকছো? কেন ডাকছি মানে, আমাদেরকে চা দিতে বলো। কষ্ট হলেও রিমি আসলো। জি আপু, বলেন, কিছু লাগবে? সারাদিন এভাবে শুয়ে না থেকে কিছু কাজকর্ম করলেও তো পারো। যাও, আমাদের জন্য চা করে নিয়ে আসো। আচ্ছা, এখনই আনতেছি। আসো জানু, আমরা গল্প করি। রিমি চা বানাতে গেল, আমি আর নীলা বসে বসে গল্প করছি। এই নেন চা। নীলা আপু, আপনারটাতে মিষ্টি একটু বেশি দিলাম। এত সময় লাগে 2 কাপ চা বানিয়ে আনতে? যত সব অকর্মা। ওহো, বাদ দাও তো এইসব। এই তুমি যাও তো এখান থেকে। জানো, আমার চাটা তুমি খাও, তোমারটা আমি খাই। আরে না, ওইসব আবার কেন? জানো, কাল রাতের কথা মনে নেই, যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট ছিল? এখন চা খেলে সমস্যা কি? আরে না, কোনো সমস্যা নেই, দাও। না না সাহেব, ওইটা আপনি খাবেন না। কেন? খেলে তোমার কি? কারণ আপনার চায়ে মিষ্টি বেশি দিছি। ওনার তো মিষ্টি খাওয়া নিষেধ, তাই। ও, তাই নাকি? কই ধ্রুব, তুমি তো আমাকে বললে না। আপনাকে কিভাবে বলবে? আপনি তো আর ওনার বউ নয়, আপনি তো হলেন কি? টাকায় কেনা একটা নষ্টা গাছের দেহ, যার থেকে শুধু, যে গাছের শুধু ফুল হয়, ফল নয়। নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো। দেখলে ধ্রুব, তোমার বউ তোমার সামনে আমাকে কি বলল, আর তুমি এখনো চুপ করে রইলে। তুমি এভাবে কথাটা না বললেও পারতে। ও আমার বন্ধু, আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তার আছে। ও আপনার বন্ধু আর আমি আপনার বউ। বাহিরের মেয়ের চেয়ে ঘরের বউয়ের অধিকার একটু বেশি থাকে, এটা নিশ্চয়ই জানেন। দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি নীলার থেকে ক্ষমা চেয়ে নাও। শুধুই ক্ষমা? মানে যদি জীবনটা চাইতেন সেটাও দিয়ে দিতাম। সরি, আমি বুঝতে পারিনি আপনাকে আঘাত করলে যে তা আমার স্বামীর বুকে আঘাত লাগে। আমাকে ক্ষমা করে দিন। নীলা মুখ বাঁকা করে অন্যদিকে বসে আছে। ঠিক আছে, এবার এখান থেকে যাও। রিমি চলে যাচ্ছে, সন্ধ্যাও প্রায় হয়ে গেল। এই শোনো, তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। এমন বউ নিয়ে কেউ সংসার করে নাকি? এসব তুমি কি বলো? যা বলছি ঠিকই বলছি। আমি চাই না আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে। তুমি শুধুই আমার, শুধুই আমার। ও, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা ঠিক আছে,
তুমি কি এখন থাকবে নাকি চলে যাবে? মানে কি, তুমি কি আমাকে তাড়িয়ে দিবে নাকি? তাড়াতে হলো ওই মেয়েটাকে তাড়াও, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। না তা নয়, এমনি বললাম। একটু পরে রিমি আসলো। কি ব্যাপার, তুমি এখানে? বাড়িটা যখন আমার, তখন আমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। আমার মনে হয় না কোনো বাহিরের মেয়ে সেখানে আমায় বাধা দিতে পারবে। তোমার বাড়ি? শোনো ধ্রুব কি বলে। ধ্রুব কি বলবে? সে তো এক মুখোশধারী দেহলোভী পুরুষ, যে শুধু মজা নিতে জানে, কাউকে ভালোবাসতে নয়। কি, আমার সামনে আমার জানুকে এত বড় কথা? তোকে আজ আমি মেরে ফেলবো। নীলা রিমিকে 2টা চড় মেরে দিল আর বলল, কখনো আমাদের দুজনের মাঝে কথা বলতে আসবি না। ঠিক বলেছ, চলো। রিমি বসে বসে কাঁদে। আমি আর নীলা আমার ঘরে গেলাম। দেখ, আমি আর কাল থেকে এই বাড়িতে আসবো না, এত অপমানও হতে পারবো না। উফ, ছাড়ো তোর কথা। এটা তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যা বলবে তাই হবে। সত্যি? সত্যি। তুমি শুধু আমাকে। সেটা আর বলতে হবে না, এই মন প্রাণ দেহ সবই তোমার। জানি তো, তাই তো তোমাকে সবসময় কাছাকাছি রাখি। দুজনে কিছুক্ষণ শুয়ে থাকার পরে, খুব ক্ষুধা লাগছে জানো, তোমার বউকে বলো খাবার দিতে। তুমিও না, কি তোমাকে না বললাম এটা তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যা বলবে তাই হবে। এসবে আবার আমাকে কেন জড়াও? আমি তো শুধু তোমাকে চাই। রিমি, আই রিমি। আমাকে ডেকেছেন? যা তাড়াতাড়ি আমাদের খাবার দে। আচ্ছা। কিছুক্ষণ পরে রিমি এসে ডেকে বলল খাবার দিয়েছে। চলো সোনা, খেয়ে আসি। আমি আর নীলা খেতে বসলাম। পাশে রিমি দাঁড়িয়ে আছে। এই, এখানে দাঁড়িয়ে কি করিস? চলে যা এখান থেকে। না মানে আপনাদের যদি কিছু লাগে। আরে থাকুক না, থাকলে সমস্যা কি? এসব কি রান্না করেছিস? এগুলো কি খাওয়া যায়? কুকুরের জন্য এর চেয়ে ভালো খাবার হয় কিনা আমার জানা নেই। কি, আমরা কুকুর? ছি ছি ধ্রুব, ছি, এতটা অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। রিমির কথা শুনে মাথা গরম হয়ে তাই ইচ্ছে মতো তাকে মারধর করেছি। থাক থাক, অনেক হয়েছে, আর না, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আমি আর নীলা শুয়ে রইলাম। এই কি ভাবছো, একটু আদর করো না। নীলার কথা আমার কানে যায় না, আমার কানে আসে রিমি গুনগুন কান্নার শব্দ। মেয়েটাকে এভাবে না মারলেও পারতাম। কি গো? কই কিছু না, তুমি দাঁড়াও, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? আমি কোনো কিছু না বলে বেরিয়ে পড়লাম। রিমি দেখি তার ঘরে কান্না করে, দরজাটা বন্ধ করে আমি দরজা টোকা দিলাম। রিমি কান্না বন্ধ হয়ে গেল, চুপ করে রইল মেয়েটা। এ কি, তুমি এখানে কি করছো? তুমি আবার কেন উঠে আসলে? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, চলো। ও ঘুমিয়ে পড়েছে। তুমি যাও, আমি আসতেছি। রিমি দরজা খোলো। রিমি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাইনি। আমিও ভাবলাম হয়তো রিমি ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলাম। কি হলো, ঘুমাবে না? বসে রইলাম। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। তুমিও না, কেন একটা মেয়ের জন্য এত চিন্তা করো বুঝি না আমি। নীলা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমিও শুয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙল। নীলা, এই নীলা, দেখো কত বাজে। মনে মনে ভাবতে লাগলাম, রিমি আজ আমাদের ডাকেনি কেন? উঠে রিমির ঘরে গেলাম। দরজাটা এখনো বন্ধ। রিমি, এই রিমি, কত বাজে? ঘড়িতে দেখো। আর তুমি এখনো ঘুমাচ্ছ? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? নীলা, এই নীলা। কি হলো, এত ডাকছো কেন? এই দেখো না, রিমি এখন ওঠেনি। মহারানী এখনো ঘুমাচ্ছে, এখন আমাদের নাস্তা দিবে কে? ঘুম আজ বের করব, বাড়ি থেকে বের করে দিব আজ এই পাপী মেয়েকে। ভেতরে ঢুকবে কি করে? দরজা ভেঙে ফেলবো। আর সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে, রিমি, এই রিমি, কথা বলো, কথা বলো। যাক, আপদটা শেষ পর্যন্ত মরে গেছে, ভালোই হলো। নীলার এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই রাগের মাথায় নীলাকে একটা চড় মারলাম। তুমি আমাকে মারলে, তাও এই কাজের মেয়েটার জন্য? হ্যাঁ মেরেছি, ও কাজের মেয়ে নয়, এ বাড়ির বউ। ঠিক আছে, তাহলে তুমি তোমার বউ নিয়ে থাকো, আমি গেলাম। নীলা অভিমান করে চলে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি রিমিকে নিয়ে হাসপাতালে যেতে হবে।
রিমিকে নিয়ে হাসপাতালে গেলাম। সারা শরীর রিমির ক্ষত বিক্ষত হয়ে আছে। ডাক্তার রিমিকে দেখে বলল, একদিন থাকতে হবে। আর এভাবে কে মারলো ওকে? এত নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারতে পারে? ডাক্তার ওর কিছু হবে না। না, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবে তবে কি ডাক্তার সাহেব? সময় মতো ওষুধ খাওয়ানো হবে, আর ওর প্রতি যত্ন আর খেয়াল রাখলে খুব দ্রুত ও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আমি নিজে ওর সব কিছু দেখাশোনা করব। তাহলে আর কি, প্রাণ ফিরলে ওকে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কাছ থেকে রিমির কাছে আসলাম। রিমি ঘুমাচ্ছে অনেক আরামে। আমিও রিমির পাশে বসে তার মাথায় হাত বুলাতে লাগলাম। একটু পরে রিমির জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলো আমি তার পাশে বসে রইলাম। আপনি এখানে? অন্য কারো বুঝে আসার কথা ছিল। এখনো আমায় সন্দেহ করেন? এসব কথা বলার সময় এখনো অনেক আছে, তুমি ঘুমাও, আমি আসতেছি। বাহির হয়ে নীলাকে একটা ফোন করলাম, কিন্তু সে বারবার ফোন কেটে দেয়। একটু পর নীলা নিজেই ফোন দিল। সরি, ব্যস্ত ছিলাম তাই ধরতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। কোথায় আছো এখন? বাসায়। তোমার বউ এখন কেমন আছে? ভালোই আছে। আচ্ছা রাখি, রাতে আসবো। রাতে? না না, থাক, আর আসতে হবে না। কেন? রাতে আসতে হবে না, আর এখন থেকে বাইরে আমরা দেখা করব। তবে আসতে পারো, কিন্তু রাতে থাকতে পারবে না। এসব তুমি কি বলো? আমি কিছুই বুঝতেছি না। তোমাকে বুঝতে হবে না। এখন রাখি, রিমিকে নিয়ে বাসায় যেতে হবে। ফোনটা রেখে দিলাম। নীলাকে আর কিছু বলার সুযোগ দেইনি। একজন নার্স এসে বলল, জি আমি। আপনাকে ডাকছে। আমি তাড়াহুড়ো করে গেলাম রিমির কাছে। কি হলো, কিছু লাগবে তোমার? মাথা দিয়ে বোঝানো না, তাহলে ডাকলে কেন? হাত দিয়ে বোঝালো তার পাশে। একটু বসতেই রিমি আমার একটা হাত টেনে তার মাথায় রাখলো। আমি কি করব বুঝতেছি না। কি বাসায় চলে যাবে? রিমি অনেক কষ্টে উত্তর দিল, ঠিক আছে, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ডাক্তারের সাথে কথা বলে রিমির কাছে আসলাম। ডাক্তার কি বলছে? বাসায় যেতে পারবো? হুম। তাহলে আমাকে বাসায় নিয়ে চলুন। কি আর করা, বলছে যখন তখন আর নিয়ে যাই। রিমিকে বাসায় নিয়ে আসলাম। চুপচাপ শুয়ে থাকো, চোখ বন্ধ করে, কোনো কথা বলবে না। রিমিকে শুইয়ে দিয়ে আমি অন্য ঘরে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আরে তুমি এই সময়? কেন আসতে পারি না বুঝি? তা কেন নয়, যখন ইচ্ছা তখনই আসবে। তার কিভাবে মনে হয় এবার সেই দরজাটা বন্ধ হয়ে যাবে? কেন? যেভাবে বউ পাগল হলে তাতে তো দেখি আমার জন্য দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আরে না, কি বলো তুমি? ডাক্তার বললো ওর একটু সেবা যত্ন নিতে, তাই একটু। থাক, আর বলতে হবে না। চলো, ওকে দেখবে। পাগল নাকি? আমি যাব ওই মেয়েটাকে দেখতে? এ কি, এতে এত হাসির কি আছে? শোনো, আমি তোমাকে দেখতে এসেছি, তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, তোমার বউয়ের সাথে নয়। ও, তা আমার সাথে দেখা তো হলো, কথা হলো, এবার তুমি আসতে পারো। মানে কি, তুমি আমাকে তাড়িয়ে দিবে নাকি? মনে করো তাই। যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই তার সাথে আর যাই হোক কোনো সম্পর্ক করা যায় না। তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো তখন আর কি করার, চলো দেখে আসি। না, তোমাকে দেখতে হবে না, তুমি এখন যাও তো। ধ্রুব, তুমি এমন করছো কেন? প্লিজ, তুমি যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এই ফাঁকে রিমিও বের হয়ে আসলো। এ কি, তুমি আবার উঠে আসলে কেন? তোমাকে না ডাক্তার বারণ করেছে? আপুকে ফেরাও, আপু তো চলে যাচ্ছে। হ্যাঁ, যে যাবার তাকে যেতে দাও, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও, তুমি তোমার ঘরে যাও। রিমিকে নিয়ে তার ঘরে গেলাম। চলে আসার সময় রিমি আমার হাত ধরে বলতে লাগলো, ক্ষমা? কিসের ক্ষমা? এই যে আমার জন্য নীলা আপুকে ভুল বুঝে চলে গেছে। এ কি রে বাবা, নিজের কথা না ভেবে অন্য আর একটা মেয়ের জন্য এত ভাবে, তার সাথে যার না আছে রক্তের সম্পর্ক আর না আছে কোনো আত্মীয়ের পরিচয়। দেখো কি ভাঙলো আর না ভাঙলো সেটা নিয়ে তুমি চিন্তা না করলেও চলবে। আগে তুমি সুস্থ হও, তারপর দেখা যাবে। রিমির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আগে না বুঝলেও এখন বুঝতেছি, দেহের ক্ষতর চেয়ে তার মনের ক্ষতটা অনেক বেশি, অনেক যন্ত্রণাদায়ক। রিমির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হলো। সত্যি কি রিমি অসত্যি? সত্যি কি ওর জীবনে আমার আগে অন্য কেউ এসেছিল? আচ্ছা, ওর জীবনে যদি কেউ থেকে থাকে তাহলে তো এত অত্যাচার নির্যাতন সহ্য না করে ওই ছেলেটার হাত ধরে
চলে যেত, নাকি আমার চোখে কালো চশমার কারণে রিমির মতো একটা ফুলের মতো পবিত্র মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছি? উফ, আমি কোনো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করব, হয়তো ডাক্তারি সম্পর্কে জানবে আর আরেকটা সঠিক সমাধান পাবো। পরের দিন বিকেলে আমি 2-3 জন ডাক্তারের কাছে জিজ্ঞেস করে যা জানতে পারলাম, তাতে আমি নিজের কাছে নিজে অনেক অপরাধী মনে হলো। ডাক্তার বললেন, আপনার রোগী প্রথমবার মিলনে রক্তক্ষরণ হয় একটা স্বাভাবিক ব্যাপার, যদিও সব মেয়েদের এটা নাও হতে পারে। যৌনাঙ্গ সুরক্ষার হেতু একটা পাতলা যৌনাঙ্গ পর্দা থাকে, যেটা হাইমেন বা যৌন পর্দা বা সতী পর্দা নামে পরিচিত। এটা খুব পাতলা হওয়ার কারণেই বেশিরভাগ মেয়েদের খেলাধুলা বা দৌড়াদৌড়ি করার সময় বা সাইকেল চালানোর কারণেও কেটে যেতে পারে। আর বাকি মেয়ে যাদের এসব কারণে কেটে যায়নি, তাদের প্রথম শারীরিক মিলনের দিন কেটে যায়, যার ফলস্বরূপ হালকা ব্যথা এবং সামান্য রক্তপাত হয়। শুধু সেই সময়, এরপর কখনোই হয় না। আর প্রথম রক্তক্ষরণ না হলে যে মেয়েটা বিয়ের আগে দৈনিক মিলন করেছে বা সে অসতী, তা একেবারে ভুল। এসব শুনে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। মিথ্যা ধারণা নিয়ে একটা মেয়ের উপর কত অত্যাচার করছি, আর সে মুখ বুজে সব সহ্য করে গেছে। আমি কোনোদিন ক্ষমা পাবো না। আমি একটা পাপী। আমি কত পাপ কাজ করেছি, আর একটা সতী মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছি। নীলার সাথে কত খারাপ কাজ আমি করছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। রাতে বাসায় এসে দেখি রিমি শুয়ে আছে। আমি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। একটু আদর যত্ন পেয়ে রিমি ঘুমিয়ে পড়ল। আচ্ছা, কিছুক্ষণ ঘুমাক, ঘুম ভাঙলে ওষুধটা খাইয়ে দিব। কিন্তু খালি পেটে ওষুধ কি করে খাওয়াবো? বাসায় তো কিছু রান্না নেই। এখন কি করব? দোকানে যাব? না, রিমিকে একা রেখে কোথাও যাব না। বাসায় রুটি আছে, আপাতত রাতটা এটুকু দিয়ে চালিয়ে দিব। রিমির পাশে গিয়ে বসে রইলাম। কখন ওর ঘুম ভাঙবে? আমি তার পাশে বসে মোবাইল টিপি। একটু পরে রিমির ঘুম ভাঙলো। এ কি, আপনি এখানে? তোমার অপেক্ষায় আছি। আমার কেন? ও, বুঝেছি, আপনাদের জন্য রান্না করতে হবে, তাই তো? বলে রিমি উঠতে গেল। আরে আরে, কি করছো? কি করছো তুমি? রিমি, আমাকে ক্ষমা করে দিবেন তো? অনেক দেরি হয়ে গেছে, তাই না? একটু দাঁড়ান, বেশি সময় লাগবে না রান্না করতে। কিচ্ছু করতে হবে না, তোমাকে এখানে বসে থাকো চুপ করে, আমি খাবার আনতেছি। এইভাবে শুয়ে থাকলে হবে নাকি? আমার আবার শুয়ে থাকতে একদম মন চায় না। উফ, আচ্ছা জ্বালাতো এই মেয়েকে নিয়ে। একটু বসো, আমি আসতেছি। আমি রুটি আর কলা নিয়ে আসলাম, এই নাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও। আপনি খেয়েছেন? না, পরে খেয়ে নিব। আগে তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও। আচ্ছা, নীলা আর আসেনি, তাই না? হুম। আপনার পাশে নীলাকে অনেক সুন্দর মানায়। কলা রুটি খাবে নাকি মায়ের খাবে, কোনটা? দুটো। মানে? মানে বোঝেন না? আপনি যা খুশি মনে খাওয়াবেন সেটাই খাবো। ওলে বাবা, রিমিকে নিজ হাতে খাইয়ে দিলাম। এখন কেমন লাগছে? ব্যথা করে নাকি? অনেক ভালো। স্বর্গে কি আর ব্যথা থাকে? আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? খাবো তো। খাবেন যখন আমার সামনে খান। কি আর করার, জোর করে তো কিছু করতে পারবো না, তাই খেয়ে নিলাম। এবার খুশি তো? হুম। আমি ঘুমাবো, আগে তুমি ঘুমাও। তারপর একটু বেশি আদর সোহাগ পেয়ে রিমি ঘুমিয়ে পড়েছে। রিমির নিষ্পাপ চেহারাটা বলে দেয় সে অসতী নয়। সে সকালের ফুলের মতোই পবিত্র, রাতের চাঁদের মতো সুন্দর, যে সবাইকে আলোকিত করে নিজে হারিয়ে যায় মেঘের আড়ালে। খারাপ তো হলাম আমি, অনেক খারাপ। কোনো ভালো মানুষই বাসায় মেয়ে এনে ফুর্তি করে না। ভাবতে ভাবতে আমিও যে কখন রিমির পাশে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। সকাল হয়ে এলো। রিমি আমার মাথায় হাত দিয়ে। এই যে শুনছেন? রিমির ডাক শুনে আমার ঘুম ভাঙলো। আপনি ঘুমাননি সারা রাত, এখানে কাটালেন? কে বলেছে ঘুমাইনি? তোমার ডাকে তো ঘুম ভাঙলো। তারপরও আপনি সারা রাত এখানে কাটালেন। তাতে কি? আমি আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? কি বলছেন? আরেকবার বলুন তো। বউ? আপনি না খুব সুন্দর করে মজা করতে পারেন। আমি তো এবারের কাজের মেয়ে, বউ হলাম কখন? আমি তো অসতী। এই অসতী মেয়ে কি কারো বউ হতে পারে? তাদের স্থান তো হয় পতিতালয়ে। রিমি, প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই মাথা নিচু করে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমি বললাম, রিমি, আমাকে ক্ষমা করো। আমি বন্ধুদের কথায় অন্ধ হয়ে তোমাকে অবিশ্বাস করছি।
তবে আমার ধারণা পাল্টে গেছে। আমি প্রমাণ পেয়েছি, আর এখন বিশ্বাস করি তুমি আমার সতী বউ। তুমি অসতী নও। কি করে প্রমাণ পেলেন? আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, আর ডাক্তার আমার ধারণা ভুল প্রমাণিত করে দিল। আমাকে ক্ষমা করে দাও বউ। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। ডাক্তার বলছে বলে আপনি এখন বিশ্বাস করেন আমি সতী, তা না হলে করতেন না। আরে না, তেমন না। আমাকে আর লজ্জা দিও না রিমি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। রিমিকে না বুঝতে পারলেও তার কথাটা বুঝতে পারছি। সে এখন আর আমার উপর বিশ্বাস রাখতে পারে না। রিমি চলে গেল। আমি তার বিছানায় শুয়ে রইলাম। একটু পরে রিমি এসে, এই যে আপনি আমার বিছানায় কেন? তোমার বিছানা? বলো আমাদের। সে অধিকার প্রথম রাতে হারিয়ে ফেলেছি। উঠুন উঠুন বলছি। হাত মুখ ধুয়ে টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে আসুন। তুমি খাবে না? পরে খাবো, আগে আপনি খেয়ে নিন। আরে না, আগে তোমাকে খেতে হবে। আগে তুমি খেয়ে ওষুধ খাও, তারপর আমি খাবো। না না, তা কি করে হয়? আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে খাবো, চলো। না না, নীলা দেখলে খুব রাগ করবে। আর কোনো কথা শুনবো না আমি, চলো। রিমিকে জোর করে খাবার টেবিলে বসালাম, দুজনে খাচ্ছি। ঠিক তখন নীলাও চলে আসলো। বাহ, দারুণ তো, স্বামী স্ত্রী দুজনে খাওয়ার টেবিলে। আরে তুমি এত সকালে এখানে? কেন, এসে বুঝি বিপদে বাড়িয়ে দিলাম? দেখতে এলাম কাজের মেয়ের সঙ্গে তোমার সংসারটা কেমন চলছে। নীলা ঠিকভাবে কথা বলো, এমনিতে রিমির শরীর খারাপ, আবার যদি কিছু একটা হয়ে যায়। এখন রিমি চলে যাচ্ছে। বলো, আমরা বিয়ে কবে করছি? বিয়ে মানে কি? এমন তো কথা ছিল না। কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করবে না? না, কখনোই না। তুমি হয়তো এটা ভুলে গেছো, আমি অন্য আরেকটা মেয়ের স্বামী। অন্য আরেকটা মেয়ের স্বামী মানে? তাহলে আমার সাথে কেন রাত কাটালে? আমাকে কেন তোমার বুকে টেনে নিলে? ছোট্ট একটা ভুল, যে ভুলে আমার জীবন থেকে অনেকগুলো সুখের দিন হারিয়ে গেছে। ভুলটা তোমার ছিল, আমার নয়। ভুলটা আমার ছিল, কিন্তু তোমারও তো প্রয়োজন ছিল টাকার, যার জন্য তুমি আমার সাথে রাত কাটালে। শোনো, এসব কথা বাদ দাও। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। রিমি আড়ালে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। অনেকক্ষণ ধরে নীলার সাথে আমার কথা কাটাকাটি চলছে। হঠাৎ খেয়াল করলাম রিমি নাই। কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল, দাঁড়িয়ে আমাদের কথা শুনছে। কিন্তু এখন রিমি কোথায়, তাকে তো দেখা যায় না। রিমি, এই রিমি, রিমি, কি ব্যাপার? মেয়েটা আবার কোথায় গেল? মনের ভিতরই সন্দেহ জাগলো। না, ভিতরে গিয়ে দেখি। আমার পিছনে নীলাও আসতে লাগলো। রিমির ঘরে গিয়ে দেখি রিমি চিত হয়ে শুয়ে আছে। রিমি, এই রিমি, কথা বলো। ধ্রুব, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও বিষ খেয়েছে। দেখো, ওর বিছানায় বিষের বোতল পড়ে আছে। বিষ? বিষ। আর দেরি করে ঠিক হবে না, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো, আমি ওকে নিয়ে আসতেছি। নীলা একটা গাড়ি নিয়ে আসলো। রিমিকে গাড়িতে উঠালাম। তারপর হাসপাতাল। ইমার্জেন্সিতে রিমি বিষের জ্বালায় ছটফট করে, আর আমি তাকে হারানোর ব্যথায় বাহিরে ছটফট করি। নীলা আর আমি বাহিরে বসে রইলাম। নীলা আমাকে একটু শক্ত করার জন্য, দেখো, ওর কিচ্ছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে, তোমার বুকে ফিরে আসবে। নীলার কথা শুনে একটু ভরসা পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ধ্রুব, ডাক্তার। আমি দৌড়ে গিয়ে, ডাক্তার, আমার রিমি। দেখুন, এখন আর ভয়ের কিছু নেই। শরীর থেকে সব বিষ বাহির করা হয়েছে। একটু পরে আপনার ওর সাথে দেখা করতে পারবেন। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর মনকে আর বোঝাতে না পেরে ডাক্তারকে বলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে রিমির পাশে বসে কাঁদতে লাগলাম, আর বলতে লাগলাম, রিমি, কেন এমন করলে? আমি তো তোমাকে হারাতে চাইনি। তুমি কেন চলে যেতে চাইলে আমাকে একা করে, না ফেরার দেশে? খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে শুধু বলতে পারিনি। কিছুক্ষণ পর রিমির হাত আমাকে স্পর্শ করলো। মুখে কিছু বলছে না, কিন্তু আমি বুঝতে পারি না রিমির শরীর এতটাই দুর্বল যে কথা বাহির হয় না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে 5 দিন পরে রিমি কিছুটা সুস্থ হওয়ায় রিমিকে হাসপাতাল থেকে আজ বাসায় নিয়ে আসলাম। রিমিকে বিছানায় শুইয়ে রেস্ট করতে বলে আমি কিচেনে গিয়ে দেখি খাবারের কিছু নাই, ফ্রিজেও কিছু নাই, একেবারে খালি। আমি রিমিকে শুয়ে থাকতে বলে দোকানে গিয়ে হালকা নাস্তা এনে রিমিকে খাইয়ে দিয়ে অফিসে একটা ইমার্জেন্সি কাজ সারতে গেলাম। 2 ঘন্টা পরে অফিসের কাজ সেরে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। কিচেন বাজারের ব্যাগটা রেখে রুমে এসে দেখি রিমি বিছানায় নেই। আমি মনে করছি হয়তো ওয়াশরুমে গেছে।
কিন্তু ওয়াশরুমের দরজা খোলা। আমি রিমিকে ডাকতে লাগলাম, রিমি তুমি কোথায়? কিন্তু রিমির কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বিছানার উপর চোখ পড়ল, দেখি একটা কাগজ আর তার উপর একটা কলম। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা একটা চিঠি। চিঠিটা পড়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভালো থাকবেন। চিঠিটা পড়ে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। পাগলের মতো দৌড়ে বাহির হয়ে রিমিকে খুঁজতে লাগলাম। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল। এই 3 বছরে এমন একটা দিন ছিল না যে রিমিকে খুঁজিনি, কিন্তু কোথাও পাইনি। কি করে পাবো? যে নিজ থেকে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া সম্ভব? তারপর আশায় আছি একদিন রিমিকে নিশ্চয়ই পাবো, বা রিমি নিজেই একদিন আমার কাছে ফিরে আসবে। আমি আর আমার এমন জীবনের সাথে কাউকে জড়াতে পারিনি বা পারবো না, কারণ রিমি যাওয়ার পর বুঝতে পারছি আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু রিমি, শুধু রিমির বসবাস। এইভাবে আরও 2টি বছর কেটে গেল। এই 5টি বছরে রিমি নিজেকে অনেক পরিবর্তন করেছে। সে এখন একটা নারী নির্যাতন সংগঠনের সভাপতি হয়ে লাখো নারীদের জন্য লড়াই করে যাচ্ছে। তার জীবনেও আর কাউকে জড়ায়নি, মানে নতুন করে কাউকে ভরসা করতে পারেনি। আর ধ্রুব আজও রিমির অপেক্ষায় আছে যে তার রিমি ফিরে আসবে। আরে না, ওইসব আবার কেন? জানো, কাল রাতের কথা মনে নেই যখন তোমার ঠোঁটে আমার ঠোঁট ছিল? এখন চা খেলে সমস্যা কি? আরে না, কোনো সমস্যা নেই, দাও। না না সাহেব, ওইটা আপনি খাবেন না। কেন? খেলে তোমার কি? কারণ আপনার চায়ে মিষ্টি বেশি দিছি। ওনার তো মিষ্টি খাওয়া নিষেধ, তাই। ও তাই নাকি? কই ধ্রুব, তুমি তো আমাকে বললে না। আপনাকে কিভাবে বলবে? আপনি তো আর ওনার বউ নয়, আপনি তো হলেন কি? টাকায় কেনা একটা নষ্টা গাছের দেহ, যার থেকে শুধু, যে গাছের শুধু ফুল হয়, ফল নয়। নীলা কেঁদে কেঁদে আমাকে বলতে লাগলো, দেখলে ধ্রুব, তোমার বউ তোমার সামনে আমাকে কি বলল, আর তুমি এখনো চুপ করে রইলে। তুমি এভাবে কথাটা না বললেও পারতে। ও আমার বন্ধু, আমার সম্পর্কে সবকিছু জানার অধিকার তার আছে। ও আপনার বন্ধু আর আমি আপনার বউ। বাহিরের মেয়ের চেয়ে ঘরের বউয়ের অধিকার একটু বেশি থাকে, এটা নিশ্চয়ই জানেন। দেখো, আমি এত কিছু বুঝি না। তুমি নীলার থেকে ক্ষমা চেয়ে নাও। শুধুই ক্ষমা? মানে যদি জীবনটা চাইতেন সেটাও দিয়ে দিতাম। সরি, আমি বুঝতে পারিনি আপনাকে আঘাত করলে যে তা আমার স্বামীর বুকে আঘাত লাগে। আমাকে ক্ষমা করে দিন। নীলা মুখ বাঁকা করে অন্যদিকে বসে আছে। ঠিক আছে, এবার এখান থেকে যাও। রিমি চলে যাচ্ছে, সন্ধ্যাও প্রায় হয়ে গেল। এই শোনো, তুমি এই মেয়েটাকে তালাক দিয়ে দাও। এমন বউ নিয়ে কেউ সংসার করে নাকি? এসব তুমি কি বলো? যা বলছি ঠিকই বলছি। আমি চাই না আমার ভালোবাসার ভাগ অন্য কাউকে দিতে। তুমি শুধুই আমার, শুধুই আমার। ও, সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হুম, অনেক ভালোবাসি। আমাকে জড়িয়ে ধরলো। আচ্ছা ঠিক আছে, তুমি কি এখন থাকবে নাকি চলে যাবে? মানে কি, তুমি কি আমাকে তাড়িয়ে দিবে নাকি? তাড়াতে হলো ওই মেয়েটাকে তাড়াও, আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। না তা নয়, এমনি বললাম। একটু পরে রিমি আসলো। কি ব্যাপার, তুমি এখানে? বাড়িটা যখন আমার, তখন আমার যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবো। আমার মনে হয় না কোনো বাহিরের মেয়ে সেখানে আমায় বাধা দিতে পারবে। তোমার বাড়ি? শোনো ধ্রুব কি বলে। ধ্রুব কি বলবে? সে তো এক মুখোশধারী দেহলোভী পুরুষ, যে শুধু মজা নিতে জানে, কাউকে ভালোবাসতে নয়। কি? আমার সামনে আমার জানুকে এত বড় কথা? তোকে আজ আমি মেরে ফেলবো। নীলা রিমিকে 2টা চড় মেরে দিল আর বলল, কখনো আমাদের দুজনের মাঝে কথা বলতে আসবি না। ঠিক বলেছ, চলো। রিমি বসে বসে কাঁদে। আমি আর নীলা আমার ঘরে গেলাম। দেখ, আমি আর কাল থেকে এই বাড়িতে আসবো না। এত অপমানও হতে পারবো না। উফ, ছাড়ো তোর কথা। এটা তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যা বলবে তাই হবে। সত্যি? সত্যি। তুমি শুধু আমাকে। সেটা আর বলতে হবে না। এই মন, প্রাণ, দেহ সবই তোমার। জানি তো, তাই তো তোমাকে সবসময় কাছাকাছি রাখি। দুজনে কিছুক্ষণ শুয়ে থাকার পরে
খুব ক্ষুধা লাগছে জানো, তোমার বউকে বলো খাবার দিতে। তুমিও না, কি তোমাকে না বললাম এটা তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যা বলবে তাই হবে। এসবে আবার আমাকে কেন জড়াও? আমি তো শুধু তোমাকে চাই। রিমি, আই রিমি। আমাকে ডেকেছেন? হুম, যা তাড়াতাড়ি আমাদের খাবার দে। আচ্ছা। কিছুক্ষণ পরে রিমি এসে ডেকে বলল খাবার দিয়েছে। চলো সোনা, খেয়ে আসি। আমি আর নীলা খেতে বসলাম। পাশে রিমি দাঁড়িয়ে আছে। এই, এখানে দাঁড়িয়ে কি করিস? চলে যা এখান থেকে। না মানে আপনাদের যদি কিছু লাগে। আরে থাকুক না, থাকলে সমস্যা কি? এসব কি রান্না করেছিস? এগুলো কি খাওয়া যায়? কুকুরের জন্য এর চেয়ে ভালো খাবার হয় কিনা আমার জানা নেই। কি, আমরা কুকুর? ছি ছি ধ্রুব, ছি, এতটা অপমানিত হতে হবে আমি ভাবতেও পারিনি। রিমির কথা শুনে মাথা গরম হয়ে তাই ইচ্ছে মতো তাকে মারধর করেছি। থাক থাক, অনেক হয়েছে, আর না, চলো আমরা ঘুমিয়ে পড়ি। আমি আর নীলা শুয়ে রইলাম। এই কি ভাবছো? একটু আদর করো না। নীলার কথা আমার কানে যায় না, আমার কানে আসে রিমি গুনগুন কান্নার শব্দ। মেয়েটাকে এভাবে না মারলেও পারতাম। কি গো? কই কিছু না, তুমি দাঁড়াও, আমি আসতেছি। কোথায় যাচ্ছ? আমি কোনো কিছু না বলে বেরিয়ে পড়লাম। রিমি দেখি তার ঘরে কান্না করে, দরজাটা বন্ধ করে আমি দরজা টোকা দিলাম। রিমি কান্না বন্ধ হয়ে গেল, চুপ করে রইল মেয়েটা। এ কি, তুমি এখানে কি করছো? তুমি আবার কেন উঠে আসলে? তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না, চলো। ও ঘুমিয়ে পড়েছে। তুমি যাও, আমি আসতেছি। রিমি দরজা খুলো। রিমি। ভিতর থেকে কোনো সাড়া শব্দ পাইনি। আমিও ভাবলাম হয়তো রিমি ঘুমিয়ে পড়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর চলে এলাম। কি হলো, ঘুমাবে না? বসে রইলাম। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। তুমিও না, কেন একটা মেয়ের জন্য এত চিন্তা করো বুঝি না আমি। নীলা ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর আমিও শুয়ে পড়লাম। সকাল 9টায় ঘুম ভাঙল। নীলা, এই নীলা, দেখো কত বাজে। মনে মনে ভাবতে লাগলাম, রিমি আজ আমাদের ডাকেনি কেন? উঠে রিমির ঘরে গেলাম। দরজাটা এখনো বন্ধ। রিমি, এই রিমি, কত বাজে? ঘড়িতে দেখো। আর তুমি এখনো ঘুমাচ্ছ? কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নেই কেন? নীলা, এই নীলা। কি হলো, এত ডাকছো কেন? এই দেখো না, রিমি এখন ওঠেনি। মহারানী এখনো ঘুমাচ্ছে, এখন আমাদের নাস্তা দিবে কে? ঘুম আজ বের করব, বাড়ি থেকে বের করে দিব আজ এই পাপী মেয়েকে। ভেতরে ঢুকবে কি করে? দরজা ভেঙে ফেলবো। আর সিদ্ধান্ত নিলাম এই মেয়েকে এই বাড়িতে আর রাখবো না। অনেক চেষ্টার পর দরজাটা ভেঙে ফেললাম। ভিতরে ঢুকে দেখি রিমি অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি দৌড়ে গিয়ে, রিমি, এই রিমি, কথা বলো, কথা বলো। যাক, আপদটা শেষ পর্যন্ত মরে গেছে, ভালোই হলো। নীলার এমন কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, তাই রাগের মাথায় নীলাকে একটা চড় মারলাম। তুমি আমাকে মারলে, তাও এই কাজের মেয়েটার জন্য? হ্যাঁ মেরেছি, ও কাজের মেয়ে নয়, এ বাড়ির বউ। ঠিক আছে, তাহলে তুমি তোমার বউ নিয়ে থাকো, আমি গেলাম। নীলা অভিমান করে চলে যাচ্ছে। আমাকে তাড়াতাড়ি রিমিকে নিয়ে হাসপাতালে যেতে হবে। রিমিকে নিয়ে হাসপাতালে গেলাম। সারা শরীর রিমির ক্ষত বিক্ষত হয়ে আছে। ডাক্তার রিমিকে দেখে বলল, একদিন থাকতে হবে। আর এভাবে কে মারলো ওকে? এত নিষ্ঠুরভাবে কেউ কাউকে মারতে পারে? ডাক্তার ওর কিছু হবে না। না, ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। তবে তবে কি ডাক্তার সাহেব? সময় মতো ওষুধ খাওয়ানো হবে, আর ওর প্রতি যত্ন আর খেয়াল রাখলে খুব দ্রুত ও সুস্থ হয়ে উঠবে। ঠিক আছে, আমি নিজে ওর সব কিছু দেখাশোনা করব। তাহলে আর কি, প্রাণ ফিরলে ওকে নিয়ে যেতে পারবেন। ডাক্তারের কাছ থেকে রিমির কাছে আসলাম। রিমি ঘুমাচ্ছে অনেক আরামে। আমিও রিমির পাশে বসে তার মাথায় হাত বুলাতে লাগলাম। একটু পরে রিমির জ্ঞান ফিরল। চোখ খুলে দেখল আমি তার পাশে বসে রইলাম। আপনি এখানে? অন্য কারো বুঝে আসার কথা ছিল। এখনো আমায় সন্দেহ করেন? এসব কথা বলার সময় এখনো অনেক আছে, তুমি ঘুমাও, আমি আসতেছি। বাহির হয়ে নীলাকে একটা ফোন করলাম, কিন্তু সে বারবার ফোন কেটে দেয়। একটু পর নীলা নিজেই ফোন দিল। সরি, ব্যস্ত ছিলাম, তাই ধরতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই। কোথায় আছো এখন? বাসায়। তোমার বউ এখন কেমন আছে? ভালোই আছে। আচ্ছা রাখি, রাতে আসবো। রাতে? না না, থাক, আর আসতে হবে না। কেন? রাতে আসতে হবে না, আর এখন থেকে বাহিরে
আমরা দেখা করব। তবে আসতে পারো, কিন্তু রাতে থাকতে পারবে না। এসব তুমি কি বলো? আমি কিছুই বুঝতেছি না। তোমাকে বুঝতে হবে না, এখন রাখি। রিমিকে নিয়ে বাসায় যেতে হবে। ফোনটা রেখে দিলাম। নীলাকে আর কিছু বলার সুযোগ দেইনি। একজন নার্স এসে বলল, জি আমি। আপনাকে ডাকছে। আমি তাড়াহুড়ো করে গেলাম রিমির কাছে। কি হলো, কিছু লাগবে তোমার? মাথা দিয়ে বোঝানো না, তাহলে ডাকলে কেন? হাত দিয়ে বোঝালো তার পাশে। একটু বসতেই রিমি আমার একটা হাত টেনে তার মাথায় রাখলো। আমি কি করব বুঝতেছি না। কি বাসায় চলে যাবে? রিমি অনেক কষ্টে উত্তর দিল, হুম। ঠিক আছে, তুমি বসো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসি। ডাক্তারের সাথে কথা বলে রিমির কাছে আসলাম। ডাক্তার কি বলছে? বাসায় যেতে পারবো? হুম। তাহলে আমাকে বাসায় নিয়ে চলুন। কি আর করা, বলছে যখন তখন আর নিয়ে যাই। রিমিকে বাসায় নিয়ে আসলাম। চুপচাপ শুয়ে থাকো, চোখ বন্ধ করে, কোনো কথা বলবে না। রিমিকে শুইয়ে দিয়ে আমি অন্য ঘরে এসে বসে রইলাম। কিছুক্ষণ পর নীলা আসলো। আরে তুমি এই সময়? কেন আসতে পারি না বুঝি? তা কেন নয়, যখন ইচ্ছা তখনই আসবে। তার কিভাবে মনে হয় এবার সেই দরজাটা বন্ধ হয়ে যাবে? কেন? যেভাবে বউ পাগল হলে তাতে তো দেখি আমার জন্য দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। আরে না, কি বলো তুমি? ডাক্তার বললো ওর একটু সেবা যত্ন নিতে, তাই একটু। থাক, আর বলতে হবে না। চলো, ওকে দেখবে। পাগল নাকি? আমি যাব ওই মেয়েটাকে দেখতে? এ কি, এতে এত হাসির কি আছে? শোনো, আমি তোমাকে দেখতে এসেছি, তোমার সাথে একটু সময় কাটাতে এসেছি, তোমার বউয়ের সাথে নয়। ও, তা আমার সাথে দেখা তো হলো, কথা হলো, এবার তুমি আসতে পারো। মানে কি? তুমি আমাকে তাড়িয়ে দিবে নাকি? হুম, মনে করো তাই। যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই তার সাথে আর যাই হোক কোনো সম্পর্ক করা যায় না। তুমি আসতে পারো। আচ্ছা আচ্ছা, তুমি যখন এত করে বলছো তখন আর কি করার, চলো দেখে আসি। না, তোমাকে দেখতে হবে না, তুমি এখন যাও তো। ধ্রুব, তুমি এমন করছো কেন? প্লিজ, তুমি যাবে। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হুম। এই ফাঁকে রিমিও বের হয়ে আসলো। এ কি, তুমি আবার উঠে আসলে কেন? তোমাকে না ডাক্তার বারণ করেছে? আপুকে ফেরাও, আপু তো চলে যাচ্ছে। হ্যাঁ, যে যাবার তাকে যেতে দাও, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও, তুমি তোমার ঘরে যাও। রিমিকে নিয়ে তার ঘরে গেলাম। চলে আসার সময় রিমি আমার হাত ধরে বলতে লাগলো, ক্ষমা? কিসের ক্ষমা? এই যে আমার জন্য নীলা আপুকে ভুল বুঝে চলে গেছে। এ কি রে বাবা, নিজের কথা না ভেবে অন্য আর একটা মেয়ের জন্য এত ভাবে, তার সাথে যার না আছে রক্তের সম্পর্ক আর না আছে কোনো আত্মীয়ের পরিচয়। দেখো কি ভাঙলো আর না ভাঙলো সেটা নিয়ে তুমি চিন্তা না করলেও চলবে। আগে তুমি সুস্থ হও, তারপর দেখা যাবে। রিমির চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আগে না বুঝলেও এখন বুঝতেছি, দেহের ক্ষতর চেয়ে তার মনের ক্ষতটা অনেক বেশি, অনেক যন্ত্রণাদায়ক। রিমির মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতে পাড়াতে মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হলো। সত্যি কি রিমি অসত্যি? সত্যি কি ওর জীবনে আমার আগে অন্য কেউ এসেছিল? আচ্ছা, ওর জীবনে যদি কেউ থেকে থাকে তাহলে তো এত অত্যাচার নির্যাতন সহ্য না করে ওই ছেলেটার হাত ধরে চলে যেত, নাকি আমার চোখে কালো চশমার কারণে রিমির মতো একটা ফুলের মতো পবিত্র মেয়েকে মিথ্যে অপবাদ দিয়ে যাচ্ছি? উফ। আমি কোনো ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করব, হয়তো ডাক্তারি সম্পর্কে জানবে আর আরেকটা সঠিক সমাধান পাবো। পরের দিন বিকেলে আমি 2-3 জন ডাক্তারের কাছে জিজ্ঞেস করে যা জানতে পারলাম তাতে আমি নিজের কাছে নিজে অনেক অপরাধী মনে হলো। ডাক্তার বললেন, আপনার রোগী প্রথমবার মিলনে রক্তক্ষরণ হওয়ায় একটা স্বাভাবিক ব্যাপার, যদিও সব মেয়েদের এটা নাও হতে পারে। যৌনাঙ্গ সুরক্ষার হেতু একটা পাতলা যৌনাঙ্গ পর্দা থাকে, যেটা হাইমেন বা যৌন পর্দা বা সতী পর্দা নামে পরিচিত। এটা খুব পাতলা হওয়ার কারণেই বেশিরভাগ মেয়েদের খেলাধুলা বা দৌড়াদৌড়ি করার সময় বা সাইকেল চালানোর কারণেও কেটে যেতে পারে। আর বাকি মেয়ে যাদের এসব কারণে কেটে যায়নি, তাদের প্রথম শারীরিক মিলনের দিন কেটে যায়, যার ফলস্বরূপ হালকা ব্যথা এবং সামান্য রক্তপাত হয়। শুধু সেই সময়, এরপর কখনোই হয় না। আর প্রথম রক্তক্ষরণ না হলে যে মেয়েটা বিয়ের আগে দৈনিক মিলন করেছে বা সে অসতী, তা একেবারে ভুল। এসব শুনে নিজেকে শেষ করে ফেলতে ইচ্ছে করে। মিথ্যা ধারণা নিয়ে
একটা মেয়ের উপর কত অত্যাচার করছি, আর সে মুখ বুজে সব সহ্য করে গেছে। আমি কোনো দিন ক্ষমা পাবো না। আমি একটা পাপী। আমি কত পাপ কাজ করেছি, আর একটা সতী মেয়েকে মিথ্যা অপবাদ দিয়েছি। নীলার সাথে কত খারাপ কাজ আমি করছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না। রাতে বাসায় এসে দেখি রিমি শুয়ে আছে। আমি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকলাম। একটু আদর যত্ন পেয়ে রিমি ঘুমিয়ে পড়ল। আচ্ছা, কিছুক্ষণ ঘুমাক, ঘুম ভাঙলে ওষুধটা খাইয়ে দিব। কিন্তু খালি পেটে ওষুধ কি করে খাওয়াবো? বাসায় তো কিছু রান্না নেই। এখন কি করব? দোকানে যাব? না, রিমিকে একা রেখে কোথাও যাব না। বাসায় রুটি আছে, আপাতত রাতটা এটুকু দিয়ে চালিয়ে দিব। রিমির পাশে গিয়ে বসে রইলাম। কখন ওর ঘুম ভাঙবে? আমি তার পাশে বসে মোবাইল টিপি। একটু পরে রিমির ঘুম ভাঙল। এ কি, আপনি এখানে? তোমার অপেক্ষায় আছি। আমার কেন? ও, বুঝেছি, আপনাদের জন্য রান্না করতে হবে, তাই তো? বলে রিমি উঠতে গেল। আরে আরে, কি করছো? কি করছো তুমি? রিমি, আমাকে ক্ষমা করে দিবেন তো? অনেক দেরি হয়ে গেছে, তাই না? একটু দাঁড়ান, বেশি সময় লাগবে না রান্না করতে। কিচ্ছু করতে হবে না, তোমাকে এখানে বসে থাকো চুপ করে, আমি খাবার আনতেছি। এইভাবে শুয়ে থাকলে হবে নাকি? আমার আবার শুয়ে থাকতে একদম মন চায় না। উফ, আচ্ছা জ্বালাতো এই মেয়েকে নিয়ে। একটু বসো, আমি আসতেছি। আমি রুটি আর কলা নিয়ে আসলাম, এই নাও, খেয়ে ওষুধটা খেয়ে নাও। আপনি খেয়েছেন? না, পরে খেয়ে নিব। আগে তুমি খেয়ে ওষুধ খেয়ে নাও। আচ্ছা, নীলা আর আসেনি, তাই না? হুম। আপনার পাশে নীলাকে অনেক সুন্দর মানায়। কলা রুটি খাবে নাকি মায়ের খাবে, কোনটা? দুটো। মানে বলছেন না, আপনি যা খুশি মনে খাওয়াবেন সেটাই খাবো। ওলে বাবা, রিমিকে নিজ হাতে খাইয়ে দিলাম। এখন কেমন লাগছে? ব্যথা করে নাকি? অনেক ভালো। স্বর্গে কি আর ব্যথা থাকে? আচ্ছা ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। আপনি খাবেন না? খাবো তো। খাবেন যখন আমার সামনে খান। কি আর করার, জোর করে তো কিছু করতে পারবো না, তাই খেয়ে নিলাম। এবার খুশি তো? আমি ঘুমাবো, আগে তুমি ঘুমাও। তারপর একটু বেশি আদর সোহাগ পেয়ে রিমি ঘুমিয়ে পড়েছে। রিমির নিষ্পাপ চেহারাটা বলে দেয় সে অসতী নয়। সে সকালের ফুলের মতোই পবিত্র, রাতের চাঁদের মতো সুন্দর, যে সবাইকে আলোকিত করে নিজে হারিয়ে যায় মেঘের আড়ালে। খারাপ তো হলাম আমি, অনেক খারাপ। কোনো ভালো মানুষই বাসায় মেয়ে এনে ফুর্তি করে না। ভাবতে ভাবতে আমিও যে কখন রিমির পাশে ঘুমিয়ে পড়েছি তা বুঝতে পারিনি। সকাল হয়ে এলো। রিমি আমার মাথায় হাত দিয়ে। এই যে শুনছেন? রিমির ডাক শুনে আমার ঘুম ভাঙলো। আপনি ঘুমাননি সারা রাত, এখানে কাটালেন? কে বলেছে ঘুমাইনি? তোমার ডাকে তো ঘুম ভাঙলো। তারপরও আপনি সারা রাত এখানে কাটালেন। তাতে কি? আমি আমার বউয়ের পাশে রাত কাটালাম, তাতে দোষের কি আছে? কি বলছেন? আরেকবার বলুন তো। বউ? আপনি না খুব সুন্দর করে মজা করতে পারেন। আমি তো এবারের কাজের মেয়ে, বউ হলাম কখন? আমি তো অসতী। এই অসতী মেয়ে কি কারো বউ হতে পারে? তাদের স্থান তো হয় পতিতালয়ে। রিমি, প্রশ্নের উত্তর আমার জানা নেই, তাই মাথা নিচু করে চুপ করে রইলাম। কিছুক্ষণ পর আমি বললাম, রিমি আমাকে ক্ষমা করো। আমি বন্ধুদের কথায় অন্ধ হয়ে তোমাকে অবিশ্বাস করছি, তবে আমার ধারণা পাল্টে গেছে। আমি প্রমাণ পেয়েছি, আর এখন বিশ্বাস করি তুমি আমার সতী বউ। তুমি অসতী নও। কি করে প্রমাণ পেলেন? আমি ডাক্তারের পরামর্শ নিয়েছি, আর ডাক্তার আমার ধারণা ভুল প্রমাণিত করে দিল। আমাকে ক্ষমা করে দাও বউ। ও আচ্ছা, এখন বুঝতে পারলাম। ডাক্তার বলছে বলে আপনি এখন বিশ্বাস করেন আমি সতী, তা না হলে করতেন না। আরে না, তেমন না। আমাকে আর লজ্জা দিও না রিমি। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। রিমিকে না বুঝতে পারলেও তার কথাটা বুঝতে পারছি। সে এখন আর আমার উপর বিশ্বাস রাখতে পারে না। রিমি চলে গেল। আমি তার বিছানায় শুয়ে রইলাম। একটু পরে রিমি এসে। এই যে, আপনি আমার বিছানায় কেন? তোমার বিছানা? বলো আমাদের। সে অধিকার প্রথম রাতে হারিয়ে ফেলেছি। উঠুন উঠুন বলছি। হাত মুখ ধুয়ে টেবিলে নাস্তা রাখা আছে, খেয়ে আসুন। তুমি খাবে না? পরে খাবো, আগে আপনি খেয়ে নিন। আরে না, আগে তোমাকে খেতে হবে। আগে তুমি খেয়ে ওষুধ খাও, তারপর আমি খাবো। না না, তা কি করে হয়? আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। আচ্ছা ঠিক আছে, দুজন একসাথে খাবো, চলো। না না, নীলা দেখলে খুব রাগ করবে। আর কোনো কথা শুনবো না আমি, চলো। রিমিকে জোর করে খাবার টেবিলে বসালাম, দুজনে খাচ্ছি। ঠিক তখন নীলাও চলে আসলো। বাহ, দারুণ তো, স্বামী স্ত্রী দুজনে খাওয়ার টেবিলে। আরে তুমি এত সকালে এখানে? কেন,
এসে বুঝি বিপদে বাড়িয়ে দিলাম? দেখতে এলাম কাজের মেয়ের সঙ্গে তোমার সংসারটা কেমন চলছে। নীলা ঠিকভাবে কথা বলে, এমনিতে রিমির শরীর খারাপ, আবার যদি কিছু একটা হয়ে যায়। এখন রিমি চলে যাচ্ছে। বলো আমরা বিয়ে কবে করছি? বিয়ে মানে কি? এমন তো কথা ছিল না। কি বলতে চাও তুমি? আমাকে বিয়ে করবে না? না, কখনোই না। তুমি হয়তো এটা ভুলে গেছো, আমি অন্য আরেকটা মেয়ের স্বামী। অন্য আরেকটা মেয়ের স্বামী মানে? তাহলে আমার সাথে কেন রাত কাটালে? আমাকে কেন তোমার বুকে টেনে নিলে? ছোট্ট একটা ভুল, যে ভুলে আমার জীবন থেকে অনেকগুলো সুখের দিন হারিয়ে গেছে। ভুলটা তোমার ছিল, আমার নয়। ভুলটা আমার ছিল, কিন্তু তোমারও তো প্রয়োজন ছিল টাকার, যার জন্য তুমি আমার সাথে রাত কাটালে। শোনো, এসব কথা বাদ দাও। তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। রিমি আড়ালে দাঁড়িয়ে আমাদের সব কথা শুনছে। অনেকক্ষণ ধরে নীলার সাথে আমার কথা কাটাকাটি চলছে। হঠাৎ খেয়াল করলাম রিমি নাই। কিছুক্ষণ আগেও তো এখানেই ছিল, দাঁড়িয়ে আমাদের কথা শুনছে, কিন্তু এখন রিমি কোথায়? তাকে তো দেখা যায় না। রিমি, এই রিমি, রিমি, কি ব্যাপার? মেয়েটা আবার কোথায় গেল? মনের ভিতরই সন্দেহ জাগলো। না, ভিতরে গিয়ে দেখি আমার পিছনে নীলাও আসতে লাগলো। রিমির ঘরে গিয়ে দেখি রিমি চিত হয়ে শুয়ে আছে। রিমি, এই রিমি, কথা বলো। ধ্রুব, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ও বিষ খেয়েছে। দেখো, ওর বিছানায় বিষের বোতল পড়ে আছে। বিষ? বিষ। আর দেরি করে ঠিক হবে না, ওকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। তুমি একটা গাড়ির ব্যবস্থা করো, আমি ওকে নিয়ে আসতেছি। নীলা একটা গাড়ি নিয়ে আসলো। রিমিকে গাড়িতে উঠালাম, তারপর হাসপাতাল। ইমার্জেন্সিতে রিমি বিষের জ্বালায় ছটফট করে, আর আমি তাকে হারানোর ব্যথায় বাহিরে ছটফট করি। নীলা আর আমি বাহিরে বসে রইলাম। নীলা আমাকে একটু শক্ত করার জন্য। দেখো, ওর কিচ্ছু হবে না, ও আবার ঠিক হয়ে যাবে, তোমার বুকে ফিরে আসবে। নীলার কথা শুনে একটু ভরসা পেলাম। কিছুক্ষণ পর ডাক্তার বেরিয়ে আসলো। ধ্রুব, ডাক্তার। আমি দৌড়ে গিয়ে, ডাক্তার, আমার রিমি। দেখুন, এখন আর ভয়ের কিছু নেই। শরীর থেকে সব বিষ বাহির করা হয়েছে। একটু পরে আপনার ওর সাথে দেখা করতে পারবেন। কিছুক্ষণ বাইরে অপেক্ষা করার পর মনকে আর বোঝাতে না পেরে ডাক্তারকে বলে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে রিমির পাশে বসে কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, রিমি, কেন এমন করলে? আমি তো তোমাকে হারাতে চাইনি। তুমি কেন চলে যেতে চাইলে আমাকে একা করে না ফেরার দেশে? খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে শুধু বলতে পারিনি। কিছুক্ষণ পর রিমির হাত আমাকে স্পর্শ করলো। মুখে কিছু বলছে না, কিন্তু আমি বুঝতে পারি না রিমির শরীর এতটাই দুর্বল যে কথা বাহির হয় না। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে 5 দিন পরে রিমি কিছুটা সুস্থ হওয়ায় রিমিকে হাসপাতাল থেকে আজ বাসায় নিয়ে আসলাম। রিমিকে বিছানায় শুইয়ে রেস্ট করতে বলে আমি কিচেনে গিয়ে দেখি খাবারের কিছু নাই, ফ্রিজেও কিছু নাই, একেবারে খালি। আমি রিমিকে শুয়ে থাকতে বলে দোকানে গিয়ে হালকা নাস্তা এনে রিমিকে খাইয়ে দিয়ে অফিসে একটা ইমার্জেন্সি কাজ সারতে গেলাম। 2 ঘন্টা পরে অফিসের কাজ সেরে আসার সময় বাজার করে নিয়ে আসলাম। কিচেন বাজারের ব্যাগটা রেখে রুমে এসে দেখি রিমি বিছানায় নেই। আমি মনে করছি হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমের দরজা খোলা। আমি রিমিকে ডাকতে লাগলাম, রিমি, তুমি কোথায়? কিন্তু রিমির কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ বিছানার উপর চোখ পড়ল, দেখি একটা কাগজ আর তার উপর একটা কলম। আমি কাগজটা হাতে নিয়ে দেখি এটা একটা চিঠি। চিঠিটা পড়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। ভালো থাকবেন। চিঠিটা পড়ে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। পাগলের মতো দৌড়ে বাহির হয়ে রিমিকে খুঁজতে লাগলাম। দেখতে দেখতে 3টি বছর পার হয়ে গেল। এই 3 বছরে এমন একটা দিন ছিল না যে রিমিকে খুঁজিনি, কিন্তু কোথাও পাইনি। কি করে পাবো? যে নিচ থেকে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া সম্ভব? তারপর আশায় আছি একদিন রিমিকে নিশ্চয়ই পাবো, বা রিমি নিজেই একদিন আমার কাছে ফিরে আসবে। আমি আর আমার এমন জীবনের সাথে কাউকে জড়াতে পারিনি বা পারবো না, কারণ রিমি যাওয়ার পর বুঝতে পারছি আমার সমস্ত হৃদয় জুড়ে শুধু রিমি, শুধু রিমির বসবাস। এইভাবে আরও 2টি বছর কেটে গেল। এই 5টি বছরে রিমি নিজেকে অনেক পরিবর্তন করেছে। সে এখন একটা নারী নির্যাতন সংগঠনের সভাপতি হয়ে লাখো নারীদের জন্য লড়াই করে যাচ্ছে। তার জীবনেও আর কাউকে জড়ায়নি, মানে নতুন করে কাউকে
ভরসা করতে পারিনি। আর ধ্রুব আজও রিমির অপেক্ষায় আছে যে তার রিমি ফিরে আসবে।